নমস্কার বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে আমার চ্যানেল নীতি অনলাইনে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আয়কর এবং লোন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ এই কারণে, আমরা জানি যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যে ফাইলিং অথবা আইটিআর রিটার্ন করার পরে যে প্রমাণপত্র দেওয়া হয়, অর্থাৎ প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয়, সেটাকেই কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে, অর্থাৎ আয়ের প্রমাণপত্র হিসাবে জমা দিতে হয়। কিন্তু বর্তমান নিয়মে কিন্তু এই আইটিআর 5 অর্থাৎ যে প্রিন্ট আউটটা যেটা আমরা জমা করি সেটা কিন্তু আর হবে না। কারণ নতুন নিয়মে আইটিআর 5-এর মধ্যে কী কী তথ্য থাকছে এবং আয়কর দপ্তর থেকে কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিওটিতে বলবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে একটু লাইক করুন এবং সেই সঙ্গে আপনার বন্ধুদের মধ্যেও প্লিজ একটু শেয়ার করুন, যাতে তারা ওই খবরটি জানতে পারে, কারণ এটা সবার ক্ষেত্রেই খুব দরকারি। এবং আরও একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনার মনে হয় যে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার কাজে লাগবে, তাহলে প্লিজ আমার ভিডিওকে একটু লাইক শেয়ারের সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি নিত্য নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পান। আশা করি আপনার সঙ্গেই থাকবেন। এবারে আসছি যে মূল বিষয়। আমরা যারা ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা করি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করি, তাদের ফাইল করার পরে কিন্তু আয়কর দপ্তর থেকে একটা প্রাপ্তি স্বীকার হিসাবে আইটিআর 5 পাঠাতো। এতদিন পর্যন্ত লোন থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় আয়ের প্রমাণপত্র হিসাবে ওটাকেই জমা দিতে হতো, অর্থাৎ আইটিআর 5ই জমা করতে হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী আইটিআর 5 আর প্রমাণপত্র হিসেবে ব্যবহার হবে না, অর্থাৎ আয়ের প্রমাণপত্র হিসেবে ব্যবহার হবে না। কারণ এখন আর আগের মতো আইটিআর 5-এর মধ্যে আয়ের পরিমাণ, কর ছাড়ের হিসাব, কত টাকা আয়কর, এইগুলো কোনো তথ্যই থাকবে না। ফলে সেটিকে আর আগের মতো আপনি প্রমাণ হিসাবে দেখাতে পারেন, কারণ সেটাই যদি আপনার আয়ের তথ্যই না থাকে তো আয়ের প্রমাণপত্র আপনি কী হিসাবে ব্যবহার করবেন। সুতরাং এই কারণেই কিন্তু এটা আর আয়ের প্রমাণপত্র হিসেবে চলবে না। কেন এটা হলো? কারণ 2014-15 অর্থবর্ষে আয়কর দপ্তর দেখলো যে আইটিআর 5-এর অপব্যবহার করতে শুরু করেছেন কিছু মানুষ। তার জন্য আইটিআর 5-এর বদলে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার পরে আইটিআর অ্যাকনোলেজমেন্ট পাঠানো শুরু করেছে। এতদিন পর্যন্ত কী হতো, যে আইটিআর 5-এর যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটেই অ্যাকনোলেজমেন্টটা দেওয়া হতো এবং সেটিকে আগের মতন আয়কর দেওয়ার এবং আয়ের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হতো। অনলাইনে ফিলিংয়ের মাধ্যমে যে আয়কর রিটার্ন সাবমিট করা হয়, সেখানটায় করদাতা তার আয়কর জমা দেওয়ার রিটার্ন ভেরিফিকেশান করত এবং সেখানটায় সেটা জমা হয়েছে বলে গ্রাহ্য করা হতো। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 5 লাখ টাকার নিচে সাধারণত এইগুলোকে তথ্য যাচাই করা হতো না, অর্থাৎ আইটিআর 5 ও করদাতার আয়ের পরিমাণ যে টোটাল যে ভেরিফিকেশানটা এটা করা হতো না, মানে ম্যানুয়ালি প্রায় 99% এইরকম ক্ষেত্রে তথ্য যাচাই ছাড়াই তাকে অ্যাপ্রুভাল করা হয়ে যেত। এই যে সুবিধাটা ছিল, এই সুবিধাটাকে অপব্যবহার করতো কিছু অসৎ করদাতা। কেবল এই আইটিআর 5 পেতে ভুয়ো আয়কর রিটার্ন দাখিল করতেন অনেকে। উদ্দেশ্য কি? আয়কর দপ্তর থেকে যে এই যাচাইবিহীন আইটিআর 5 পাওয়া যেত সেটা দিয়ে কিছু অপব্যবহার করত। আইনের এই ফাঁক বন্ধ করতেই কিন্তু 2014-15 সালে, অর্থাৎ 2014-15 অর্থবর্ষে রিটার্ন জমা করার থেকে আইটিআর অ্যাকনোলেজমেন্ট পাঠানো শুরু করে। 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ যেটা এই আগের এই যে পিছনে যেটা চলে গেছে এখন 2019-20 অর্থবর্ষ যেটা ছিল, সেই বছরের আইটিআর অ্যাকনোলেজমেন্টে কিন্তু করদাতার আয় বা করের হিসাব থাকছেই না। সেই জায়গায় থাকবে শুধুমাত্র করদাতার নাম, তার প্যান, জমা দেওয়া আয়কর রিটার্ন ফর্ম ও অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এইগুলোই শুধুমাত্র থাকবে। ফলে এই অ্যাকনোলেজমেন্ট আর আয়ের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যাবে না। সুতরাং এটা নিয়ে তাহলে তখন আর কেউ আয়ের প্রমাণপত্র হিসাবে কিন্তু জমা করতে পারেন, কারণ ওখানটায় শুধুমাত্র আপনার ব্যক্তিগত তথ্য, অর্থাৎ কি ফর্ম ফিল আপ করেছেন,
প্যান নাম্বার, আধার নম্বর, এইসব ব্যাপারগুলো থাকবে, আয়ের কোনো প্রমাণপত্রই থাকবে না। আশা করি আপনাদেরকে আমি জিনিসটা বোঝাতে পেরেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লোন নেওয়ার সময় কিন্তু আমরা এটাকেই আয়ের প্রমাণপত্র হিসাবে জমা করি। এবং সেই সঙ্গে আমার অনুরোধ থাকবে যে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ আয়কর দপ্তর থেকে কখনো রিফান্ড নেওয়ার জন্য অ্যাকাউন্ট নাম্বার বা কার্ড নাম্বার কোনো দিন কোনো কিছু চায় না। ওটা যদি আপনার রিফান্ড থাকে তাহলে কিন্তু আপনার প্রি ভ্যালিডেড অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে অ্যাকাউন্ট নম্বরটি আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইলের, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্নের যে ওয়েবসাইটে যেটা আপনার প্রোফাইল আছে সেখানে প্রি ভ্যালিডেট করে রেখেছেন, শুধুমাত্র সেটাতে অটোমেটিকলি চলে আসে। এটার জন্য আপনাকে কোনো ডিমান্ড করতে হয় না, এবং কোনো অ্যাকাউন্ট নাম্বারও পাঠাতে হবে না, কার্ড নাম্বারও পাঠাতে হয় না, কোনো লিঙ্কেও ক্লিক করতে হয় না, এমনকি ইমেল এলেও এর কোনো জবাব দেবেন না। অনেক সময় ভুয়ো এইরকম মেল বা SMS আসে যে আপনার 2000 টাকা রিফান্ড আছে, 5000 টাকা রিফান্ড আছে, আপনি এটাতে ক্লিক করে আপনার তথ্য সাবমিট করুন, অ্যাকাউন্ট নাম্বার দিন। এরকম কখনো করবে না, এতে আপনার কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে। আপনারা যদি থাকে যে আপনার রিটার্ন থাকে আপনার, তাহলে কিন্তু এমনিতেই আপনি পেয়ে যাবেন, শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারটাকে আপনি প্রি ভ্যালিডেট করে রাখবেন। যদি আপনার প্রি ভ্যালিডেট করা না থাকে অ্যাকাউন্ট নাম্বার, তাহলে আমার চ্যানেলটিকে একটু ফলো করতে থাকুন। আমি এই চ্যানেলেই দেখিয়ে দেবো যে কীভাবে প্রি ভ্যালিডেট করবেন অ্যাকাউন্ট নাম্বার। আজকে এইটুকুই, দেখা হবে আর নতুন ভিডিওতে। আশা করি আপনারা সঙ্গে থাকবেন আমার, এবং আমার চ্যানেলটি দেখতে থাকবেন। এবং সেই সঙ্গে আবার একবার অনুরোধ করছি, প্লিজ আমার ভিডিওটিকে একটু লাইক ও শেয়ার করুন, সেই সঙ্গে আমার চ্যানেল মিতি অনলাইনকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।